Hello everyone, welcome back. Cambridge 9 এর টেস্ট 2 প্যাসেজ 1 আর প্যাসেজ 2 অলরেডি চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, আর এটা প্যাসেজ 3। প্যাসেজ 3টা তুলনামূলকভাবে একটু কঠিন হওয়ার কথা, বা তারপরে দেখা যাক কিভাবে সহজ উপায়ে এই প্যাসেজটা সলভ করা যায় এবং যে আনসারগুলো সঠিক সেই আনসারগুলো কেন সঠিক হলো সেটাও আমরা বোঝার চেষ্টা করব। আর আমার ভিডিও বানানোর মূল উদ্দেশ্যই হচ্ছে এটা, কারণ এটা তো ক্যামব্রিজের প্যাসেজ, আনসার তো দেওয়াই আছে ক্যামব্রিজ বইয়ের পেছনে, বা যেটা দেওয়া নাই যে যে আনসারটা সঠিক হইলো এটা কেন সঠিক হইলো এই জিনিসটা দেওয়া নাই, আই মিন এক্সপ্লেনেশন। আর আমার ভিডিও বানানোর উদ্দেশ্যটাই সেটা, যে কারেক্ট আনসারের সঠিক এক্সপ্লেনেশনটা দেওয়া। সো আর দেরি করবো না, লেটস বিগিন। ওয়েল, সো প্রথমে আমরা প্যাসেজের টাইটেলটা পড়ব। টাইটেল হচ্ছে এ নিউরো সায়েন্টিস্ট রিভিলস হাউ টু থিঙ্ক ডিফারেন্টলি। একজন নিউরো সায়েন্টিস্ট সে হচ্ছে আমাদেরকে বলবে যে কীভাবে ভিন্নভাবে চিন্তা করা যায়। সাব হেডিং আছে একটা, ইন দ্য লাস্ট ডিকেড এ রেভলিউশন হ্যাজ অকার্ড ইন দ্য ওয়ে দ্যাট সায়েন্টিস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য ব্রেন। তার মানে এই প্যাসেজটা ব্রেন সম্পর্কে হতে যাচ্ছে, আমাদের থিঙ্কিং প্রসেস সম্পর্কে হতে যাচ্ছে। অলরাইট, তারপর আমরা যাব গিয়ে দেখব যে প্যাসেজের মধ্যে কোন কোন ধরনের কোয়েশ্চেন আছে। প্রথমে কোয়েশ্চেন 27 to 31 বুঝে যাচ্ছে এমসিকিউজ। ওকে, তারপরে আছে ইয়েস না নট গিভেন, তারপরে আছে সেন্টেন্স এন্ডিং ম্যাচিং। এইটা হচ্ছে মোটামুটি একটা ডিফিকাল্ট টাইপ অফ কোয়েশ্চেন, তবে যারা ইংলিশ বুঝে না তাদের জন্য। কিন্তু তুমি যদি প্যাসেজটা পড়ে বুঝতে পারো কি পড়লা, তাহলে ইটস নট দ্যাট ডিফিকাল্ট। কারণ কি, এই টাইপটাও সিকোয়েন্স মেনটেন করে। তাহলে এখানে তিনটা টাইপ অফ কোয়েশ্চেন আমরা পাইলাম, সেন্টেন্স এন্ডিং, ইয়েস না নট গিভেন আর এমসিকিউ। এই তিনটা টাইপের সিকোয়েন্স মেনটেন করে, একটার পরে আর একটা আসে। তো যার কারণে আমরা যে কোনটা দিয়ে শুরু করতে পারবো। সো যদিও আমি নর্মালি সাজেস্ট করি যে ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস না নট গিভেন থাকলে সেগুলো দিয়ে শুরু করার জন্য, কিন্তু এমসিকিউ একটা টাইপ অফ কোয়েশ্চেন যেটা একটু স্ট্রেঞ্জ। কেন স্ট্রেঞ্জ বললাম এটাকে? অসংখ্য স্টুডেন্ট আছে যারা বলে স্যার এমসিকিউ পারি না, এমসিকিউ কঠিন। নাই, আই মিন এটা আন্ডারস্ট্যান্ডেবল যে এমসিকিউ কেন কঠিন, কারণ এটা প্যাসেজ 3তে থাকে ম্যাক্সিমাম টাইম। ওকে, কিন্তু আমার এমনও স্টুডেন্ট ছিল যারা বলে যে স্যার এমসিকিউ আমার কাছে সহজ লাগে এবং আমি শুরু করি প্যাসেজটা এমসিকিউ দিয়ে। ওকে, তো আমার কাছেও এমসিকিউটা খুবই সহজ মনে হয়, এবং আমিও যখন স্টুডেন্ট হিসাবে প্যাসেজ সলভ করতাম আমি এমসিকিউ দিয়েই শুরু করতাম যদি থাকতো। এর পেছনে একটা কারণ হচ্ছে যে এটা খুঁজে পাওয়া যায় সহজে, খুঁজতে সময় কম নষ্ট হয়। আর সেকেন্ড কারণ হচ্ছে যে এইটাও সিকোয়েন্স মেনটেন করে। তো এখানেও এর ব্যতিক্রম হবে না, আমি শুরু করবো এমসিকিউ দিয়ে। লেটস রিড দ্য কোয়েশ্চেন ফার্স্ট। নিউরো ইকোনমিক্স ইজ এ ফিল্ড অফ স্টাডি, একটা পড়াশোনার ক্ষেত্র, হুইচ সিক্স টু, সিক মানে কি সন্ধান করা, খোঁজা। তাহলে নিউরো ইকোনমিক্স একটা স্টাডির ফিল্ড অফ স্টাডি, এটা আমরা বুঝতে পারলাম। তো সেটা কি খুঁজতেছে এটা আমরা বুঝবো না। খুবই অবভিয়াস একটা কিওয়ার্ড দেওয়া আছে নিউরো ইকোনমিক্স, এবং আমরা প্রথম দিকে যাব কোয়েশ্চেনের প্যাসেজের, যেখানে নিউরো ইকোনমিক্স সম্পর্কে বলা আছে এবং সেটা কি অ্যাকচুয়ালি, এটা আমরা বোঝার চেষ্টা করব। সো তোমরা যারা আমার এমসিকিউ এর ভিডিওটা দেখছো তোমরা জানো যে আমরা সরাসরি কোয়েশ্চেনের কিওয়ার্ড নিয়েই প্যাসেজে চলে যাব, আমরা অপশনগুলো পড়বো না। কেন পড়বো না? আই উইল রিপিট মাইসেলফ। কারণ এই অপশন থেকে কিওয়ার্ড নেওয়ার কোনো মানে হয় না, যেহেতু এখানে 4টা অপশনের মধ্যে 3টাই হচ্ছে ইনকারেক্ট, 3টাই হচ্ছে দেওয়া নাই থাকতে পারে। আর সেকেন্ড রিজন হচ্ছে এই 4টা অপশন পরে আমি কিওয়ার্ড নিয়ে যদি যাইও প্যাসেজে, প্রথমত যেটা বললাম 3টা অপশনই ইনকারেক্ট, 3টা অপশনই প্যাসেজে দেওয়া না থাকতে পারে। তো অনেকগুলাই কিওয়ার্ডই এখানে থাকবে না। আর থাকলেও আমি যদি কিওয়ার্ড পাইলাম প্যাসেজের অংশটা পরে, আবার যখন আমি ফিরে আসবো তখন এই অপশনগুলো আমরা যে পড়ছি এটা আমার মনে থাকার কথা নয়, যার কারণে অপশনগুলো আবার পড়তে হবে। তো এই যে ভূতের বেগারি, এটা আমি করতে চাচ্ছি না।
একটা কাজ দুইবার করব না, আমরা যাব, কারণ কি এটা সহজে পাওয়া যাচ্ছে। আই মিন কোন জায়গায় আছে সেটা তো খুব সহজে পাওয়া যাবে। এমসিকিউ এর সবচেয়ে ভালো জিনিসই এইটা যে কিওয়ার্ডগুলো অবভিয়াস থাকে এবং মোস্ট অফ দ্য টাইম তো বলে দেয় কোন প্যারাগ্রাফে আছে, সেটাও বলে দেয়। তাহলে কেন আমি সময় নষ্ট করবো এই অপশনগুলো পরে? কোনো দরকার নেই। সো লেটস গো টু দ্য প্যাসেজ অ্যান্ড ট্রাই টু ফাইন্ড দ্য ওয়ার্ড নিউরো ইকোনমিক্স, যেটা শুরুর দিকেই থাকার কথা যেহেতু এটা প্রথম কোয়েশ্চেন। ওকে, স্ক্যানিংটা ভালো করতে হবে গাইস, এটা প্র্যাকটিস করবো। আপনার অনেকগুলো এই যে পেয়ে গেছি আমি অলরেডি। অনেকেরই এটা একটা প্রবলেম এবং স্টুডেন্টসরা ম্যাক্সিমাম টাইম এখানেই নষ্ট করে টেস্টে গিয়ে। তারা আনসার খুঁজে পাইতে যত আনসার বুঝতে যতটা সময় না তার চাইতে দ্বিগুণ সময় নেয় আনসার খুঁজে পাইতে। স্ক্যানিং প্র্যাকটিস করতে হবে বাসায়, এবং কীভাবে প্র্যাকটিস করতে হবে আমি অনেকবার বলে দিচ্ছি, আমি আরেকবার বলবো। বাসায় যদি কেউ থাকে তোমাকে হেল্প করার মতো, ছোটো ভাই, বড় ভাই, ছোটো বোন, তাদেরকে বলবা যে ক্যামব্রিজের প্যাসেজ থেকে 5-6টা যে কোনো একটা প্যাসেজ তুমি দিবা, দিয়ে বলবা যে 5-6টা ওয়ার্ড তোমাকে লিখে দেওয়ার জন্য। তারা তোমাকে 5-6টা ওয়ার্ড লিখে দেবে, তুমি সেগুলো খুঁজে খুঁজে বাইর করবা। তুমি নিজের সাথে কম্পিটিশন করবা যে প্রথমবার কত সময় লাগলো, দ্বিতীয় প্যাসেজে কত সময় লাগলো, এরকম, এবং ধীরে ধীরে ইউ উইল গেট বেটার। ওকে, আমি আর কথা বাড়াবো না। নিউরো ইকোনমিক্স পাইছি, ফিল্ড নোন এজ নিউরো ইকোনমিক্স, তার মানে এটা সায়েন্সের একটা ফিল্ড, এটাও বোঝা যাচ্ছে। তো এটা আমরা শুরু থেকে পড়ি সেন্টেন্সের। হ্যাঁ, এটা These discoveries have led to the field known as neuroeconomics. এই যে ডিসকভারিগুলো যাই থাকুক, ডিসকভারি আমাদের এখানে মুখ্য বিষয় নয়। যদি ডিসকভারিজগুলো মুখ্য বিষয় হতো তাহলে আমরা আগের সেন্টেন্সটাতে যাইতাম, গিয়ে দেখতাম যে কী কী ডিসকভারিজ। ওকে, যেহেতু আমাদের ডিসকভারিগুলো দরকার হচ্ছে না, আমরা শুধু বুঝতে যাচ্ছি যে নিউরো ইকোনমিক্স জিনিসটা কী, তো সেজন্য আমরা ওই পেছনের সেন্টেন্সে যাচ্ছি না। তার মানে এই যে দিস ডিসকভারিজ বলতে কোন ডিসকভারিগুলো বুঝাইলো এটা আমাদের না বুঝেও চলতেছে। এনিওয়ে, তারপর বলছে হুইচ। হুইচ বলতে যে মেইন সাবজেক্টটাই বোঝাচ্ছে, আই মিন মেইন যে টপিকটা এখানে নিউরো ইকোনমিক্স। হুইচ স্টাডিজ, কি স্টাডি করে? দ্য ব্রেইনস সিক্রেটস টু সাকসেস ইন অ্যান ইকোনমিক এনভায়রনমেন্ট দ্যাট ডিমান্ডস ইনোভেশন অ্যান্ড বিং এবল টু ডু থিংস ডিফারেন্টলি ফ্রম কম্পিটিটরস। এখানে কিছু কিছু ভারী শব্দ ব্যবহার করছে, সো হতাশ হবা না ভারী শব্দ দেখলে, বোঝার চেষ্টা করো ভেঙে ভেঙে কী বলার চেষ্টা করছে। হুইচ স্টাডিজ, এটা কি স্টাডি করে, অর্থাৎ কি সিক করে, এটা তো আমরা খুঁজতেছি যে কি সিক করে, কি সন্ধান করতেছে। দ্য ব্রেইনস সিক্রেট টু সাকসেস, সফলতার পেছনে যে রহস্য, ইন অ্যান ইকোনমিক এনভায়রনমেন্ট, একটা ইকোনমিক পরিবেশে, অ্যান্ড দ্যাট ডিমান্ডস ইনোভেশন, এই যে ইকোনমিক পরিবেশটা এটা কি ডিমান্ড করে? ইনোভেশন ডিমান্ড করে। অ্যান্ড বিং এবল টু ডু থিংস ডিফারেন্টলি, ভিন্নভাবে করতে পারে, ফ্রম কম্পিটিটরস, তার প্রতিযোগী যারা আছে তাদের তুলনায়। তাহলে দুইটা জিনিস এখানে, একটা হচ্ছে সাকসেসের সিক্রেট খুঁজে এই যে এনভায়রনমেন্ট, ইকোনমিক এনভায়রনমেন্টে, যেটা হচ্ছে ইনোভেশন ডিমান্ড করে। আর আরেকটা বিষয় কি? বিং এবল টু থিঙ্ক ডিফারেন্টলি, ভিন্নভাবে চিন্তা করতে সক্ষম হয় তাদের কম্পিটিটরসদের থেকে, অর্থাৎ যাদের সাথে সে কম্পিটিশন করতেছে। ওকে, দুইটা জিনিস আমরা পাইলাম এখানে। সো দ্যাটস ইট, আর দরকার নেই, তুমি এতটুকুই পড়লা যে এটা কী স্টাডি করতেছে। আমরা এটাই খুঁজতেছিলাম যে নিউরো ইকোনমিক্স কী সিক করে, কী সন্ধান করে। আমরা এখানে দুইটা জিনিস পাইছি। এখন আমরা অপশনে যাব। অপশনে গিয়ে সিম্পলি একটা একটা করে ভুল আনসার খোঁজার চেষ্টা করব। কেন ভুল আনসার খোঁজার চেষ্টা করব সেটাও আমি অনেকবার বলছি, আই উইল রিপিট মাইসেলফ। কারণ কোনো একটা অপশনকে স্পেশালি এভারেজ স্টুডেন্টদের জন্য কোনো একটা অপশনকে সঠিক প্রমাণ করার চাইতে কোনো একটা অপশনকে ভুল প্রমাণ করা খুবই সহজ। অ্যান্ড আই উইল প্রুভ ইট ওয়ান্স অ্যাগেইন। যেমন অপশন এটা যদি আমরা পড়ি, বলছে কি কজ এ চেঞ্জ, কোনো চেঞ্জ নিয়ে আমরা পড়ি নাই, রাইট? তাহলে তুমি প্রথম অংশটা পড়েই তুমি এই অপশনটারে বাদ দিয়ে দিতে পারতেছ। তারপর যদি পুরোটা পড়ো তাহলে আরও বুঝতে পারবে যে এটা কোনোভাবেই সঠিক অপশন হতে পারে না। কজ এ চেঞ্জ ইন হাউ সায়েন্টিস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ব্রেইন কেমিস্ট্রি, কীভাবে বুঝতে পারে এই সেই করছে না, এগুলো না, ক্লিয়ারলি এটা একটা ভুল আনসার। সো এটাকে বলে প্রসেস অফ এলিমিনেশন। আমরা একটা একটা করে আনসার পড়বো আর এলিমিনেট করতে যাব, এবং শেষে যে অপশনটা থাকবে সেটাই আমাদের কারেক্ট আনসার। নাইস। আন্ডারস্ট্যান্ড হাউ গুড ডিসিশনস আর মেড ইন দ্য ব্রেন, কোনো এটা আই মিন কথাবার্তাই নেই প্যাসেজের মধ্যে। ওকে, তাহলে দুইটা ক্লিয়ারলি এরকম থাকে এমসিকিউতে, দুইটা থাকে একদম দূর দূর তাক কই রিস্তা নেই, এটার সাথে কোনো সম্পর্ক থাকে না। দুইটা থাকে
যেখানে একটু কনফিউশন হতে পারে, বাট সেই কনফিউশনটাও ভেঙে যাবে যদি তুমি সঠিক আনসার না খুঁজে ভুল আনসারটা খুঁজে। যদি তুমি অপশনটাকে সঠিক প্রমাণ করতে না চেয়ে ভুল প্রমাণ করতে চাও, তুমি সহজেই এটাকে ভুল প্রমাণ করতে পারবে, যদি সেটা ভুল হয়ে থাকে। আর যেটাকে তুমি ভুল প্রমাণ করতে পারতেছো না, সেটাই সঠিক। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড গাইজ। দুইটা অপশন আছে। 3 নাম্বারটা, আন্ডারস্ট্যান্ড হাউ দ্য ব্রেইন ইজ লিঙ্ক টু অ্যাচিভমেন্ট। সাকসেসের বিষয়ে আমরা পড়ছিলাম, সাকসেসের পেছনে রহস্য, তাহলে ব্রেন কীভাবে অ্যাচিভমেন্টের সাথে লিঙ্কড আছে এটা পাইছি আমরা ইন কম্পিটিটিভ ফিল্ডস, কম্পিটিটরস নিয়ে আমরা পড়ছিলাম। এটা হওয়ার সম্ভাবনা আছে। তুমি যদি 100% শিওর হতে না পারো, তাহলে ইউ উইল কিপ ইট ইন ইয়োর হ্যান্ড, যেটাকে আমরা বলি যে হাতে রাখো এটারে। ভুল তো প্রমাণ করা যাচ্ছে না, কারণ সাকসেস নিয়ে কথা বলছে এবং একই সাথে কম্পিটিটিভ ফিল্ডস নিয়ে কথা বলছে, যে কম্পিটিটর থেকে কীভাবে ডিফারেন্টলি চিন্তা করবে, এই জিনিসটা বলছে। তো এটা হতে পারে, তো এই জন্য এটা কী করবা, হাতে রাখবা। নাইস। অপশন ডি, এটা যদি আমরা ভুল প্রমাণ করে ফেলতে পারি তাইলেই সি কারেক্ট। তবে এটাকে ভুল প্রমাণ করতে হবে। ট্রেস দ্য স্পেসিফিক ফায়ারিং প্যাটার্ন ট্রেস করে অফ নিউরনস ইন ডিফারেন্ট এরিয়াস অফ দ্য ব্রেইন। এইগুলো কোনো জায়গায় এর আগের সেন্টেন্সে লেখা ছিল, বাট এটা নিউরো ইকোনমিক্স যে সাবজেক্ট, সেটা কি স্টাডি করে এটার সাথে কোনো সম্পর্ক নাই। সো ক্লিয়ারলি দ্য আনসার ইজ অপশন সি। খুব কি কঠিন লাগলো আনসারটা? কঠিন লাগা উচিত নয় ইফ ইউ ফলো দিস প্রসেস while answering MCQs. আমরা চলে যাব পরবর্তীটাতে। According to the writer, okay, iconoclasts are distinctive because iconoclastরা কেন distinctive মানে হচ্ছে অন্যদের থেকে কি কি কারণে আলাদা, পার্থক্য সূচক ক্যারেক্টারিস্টিক কি কি, সহজ বাংলায় কেন ভিন্ন, এটাই। সো আমরা এখানে দুইটা জিনিস আমরা খুঁজবো। এটা একটা হচ্ছে আইকনোক্লাস। যদি বুঝো না আইকনোক্লাস কি, ফরগেট ইট, you don't need to understand everything, all right, and don't try to understand everything. That's the key advice that I give to students. সো আইকনোক্লাস আমরা খুঁজবো, আর ডিস্টিংটিভ কেন, সেটা একটা কারণ আমরা খুঁজবো, কেন ডিস্টিংটিভ। লেটস গো। আগেটা যেখানে পাইছি এর পরের থেকে, আগেটা কোন জায়গায় পাইছি, এখানে পাইছি। ওকে, তো আইকনোক্লাস্ট এই যে পাইছি, আইকনোক্লাস্ট তো পাইলাম, কিন্তু কেন ভিন্ন, ডিফারেন্ট, এই যে, তাহলে ওখানে কিন্তু আনসারটা থাকার কথা নয়, আনসারটা এখানে থাকবে, আইকনোক্লাস্টের ডিফারেন্ট, ভিন্ন। দ্যাটস ওয়াই কিওয়ার্ডস আর রিয়েলি ইম্পর্টেন্ট। সো তুমি যদি সঠিক কিওয়ার্ড, এই জন্য এমসিকিউ সহজ, কারণ এমসিকিউ সঠিক কিওয়ার্ড ভুল কিওয়ার্ড বলতে কিচ্ছু নেই, দুই তিনটা শব্দই থাকে, তুমি এমনিতেই খুঁজে পাবা। ওকে, তো আমরা এখানে কারণ খুঁজবো, রাইট, যে কেন ভিন্ন, তাই তো। ওকে, দেখা যাক। This definition implies that iconoclasts are different from other people, but more precisely, it is their brains that are different. Iconoclasts are different, ঠিক আছে, বাট যদি প্রিসাইসলি বলতে হয়, অ্যাকচুয়ালি তাদের ব্রেইনটাই ডিফারেন্ট। আমি কি বলতে পারলাম বিষয়টা? সেন্টেন্সটা এখনো শেষ হয় নাই, সেন্টেন্সটা শেষ করবা। তো আমরা প্রথমে একটা বিষয় পাইলাম যে তাদের ব্রেইনটাই কি ডিফারেন্ট। ওকে, keep reading. More precisely, it is their brains that are different in 3 distinct ways. 3টা ভিন্ন ভিন্ন ভাবে এটা ডিফারেন্ট। ওয়েজগুলো আমরা দেখি, হয়তো অপশনে গিয়ে কাজে লাগতে পারে। পারসেপশন একটা, ফিয়ার রেসপন্স, ভয়ের প্রতি কীভাবে তারা রেসপন্স করে, অ্যান্ড সোশ্যাল ইন্টেলিজেন্স, এবং তাদের সামাজিক জ্ঞানবোধ কতটুকু। আর কি দরকার আছে? আমাদের দরকার নাই। তারা ডিফারেন্ট, কেন ডিফারেন্ট, এই বিষয়টা আমরা এখানে পাইলাম, যে ব্রেন ডিফারেন্ট এবং এটা 3ভাবে ডিফারেন্ট হয়। দ্যাটস ইট। তাহলে এই অংশটাতে হচ্ছে কি আমাদের আনসার আছে। তো আমরা এখন যাব অপশনে গিয়ে দেখবো কোনটার সাথে মিলতেছে। এখানে ব্রেন নিয়ে কথা বলছে এবং ব্রেন 3ভাবে ডিফারেন্ট, এই বিষয়গুলো নিয়ে কথা বলছে, এটা মাথায় রাখবা। সো কেন বলছে, দে ক্রিয়েট আনইউজুয়াল ব্রেন সার্কিটস। ব্রেন সার্কিট ভিন্ন ভিন্ন কিনা, ব্রেন ডিফারেন্ট হওয়া আর ব্রেন সার্কিট ডিফারেন্ট হওয়া, এটা দুই জিনিস, এবং এই যে সার্কিটগুলো ক্রিয়েট করতে হয়, তো ইটস নট দ্য সেম থিং। তো আমার মনে হয় না যে এটা কারেক্ট হবে, আই ডোন্ট থিঙ্ক। সো এটার আমি কারেক্ট ধরবো না, দেখি বি অপশন। দেয়ার ব্রেনস ফাংশন ডিফারেন্টলি, ব্রেন ডিফারেন্টলি কাজ করে। হ্যাঁ, ব্রেন ডিফারেন্ট হওয়া মানে ডিফারেন্টলি কাজ করতে পারে, এটারে আমি হাতে রাখবো, এটার ভুল বলা যাচ্ছে না। হাতে রাখা মানে কি আমরা ইয়েলো করে দেওয়া? ওকে,
ইয়েলো করে দিচ্ছি, এটাকে হাতে রাখছি। ওকে, দেয়ার পার্সোনালিটিস না, এই পার্সোনালিটিস বলে কোনো কথা হয়নি, এটা হবে না। দে মেক ডিসিশনস, না কোনো ডিসিশন নিয়ে কথা হয়নি। এই অপশন, এই এমসিকিউটা একদম সহজ ছিল, এটা বাচ্চারাও পারবে, কারণ যে তিনটা অপশন ভুল ছিল এই তিনটা আলাদা আলাদা, দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক ছিল না এদের সাথে। একটা হচ্ছে ব্রেন সার্কিট ক্রিয়েট করা, এই বিষয়ে কোনো কথা বলেনি, পার্সোনালিটি নিয়ে কথা কোনো বলেনি, ডিসিশনস নিয়ে কথা হয়নি, তবে তাদের ব্রেন ভিন্ন, ডিফারেন্ট, এইটা বলছে না। ব্রেন ডিফারেন্ট মানে হওয়া কি, ব্রেন ডিফারেন্টলি কাজ করে, এইটাই। সো দ্যাটস ওয়াই দ্য আনসার ইজ বি। তো যদিও তুমি এটা বুঝো না যে এটা কেন কারেক্ট, অপশন বিটা, যে ব্রেন ডিফারেন্টলি ফাংশন করা আর ব্রেন ডিফারেন্ট হওয়া সেম জিনিস, এটা যদি তুমি নাই বুঝো, বাট পরের তিনটা যে হচ্ছে কোনো কানেকশন, এটা তো বোঝা যাচ্ছে, রাইট? কারণ ব্রেন সার্কিট তো অপশন মেনশনই ছিল না, পার্সোনালিটি নিয়ে কোনো কথা হয়নি, ডিসিশনস নিয়ে কোনো কথা হয়নি। আমি কি বলতে পারলাম? তাইলে তুমি যদি সঠিক আনসার কেন এটা নাও বুঝতে পারো, তুমি ভুল আনসারগুলো বের করে ফেললেই হচ্ছে তোমার জন্য। ভুল আনসার বের করে সঠিক যেটা বাকি থাকবে সেটাই হচ্ছে সঠিক, অথবা যেটাকে তুমি ভুল প্রমাণ করতে পারবে না সেটাই সঠিক। I hope you guys understand. Question number 29. According to the writer, the brain works efficiently because, তাহলে আরেকটা কারণ আমরা খুঁজবো যে ব্রেন কেন এফিশিয়েন্টলি কাজ করে। অলরাইট, তো আমরা যাবো গিয়ে দেখবো যে পেছনে কোন জায়গায় ব্রেইনের কাজ নিয়ে কথা হচ্ছে, এবং এফিশিয়েন্টলি মানে বুঝো তো সময় বাঁচিয়ে কাজ করা, জলদি কাজ করা। ওকে, লেটস গো দেয়ার। ও আমাদের কোথায় গেল? আচ্ছা এখানে 2 নাম্বার কোয়েশ্চন ছিল। এরপরে হচ্ছে ব্রেন তো ভরা, তাহলে আমাদের অন্য শব্দটা খুঁজতে হবে। এই যে ব্রেন, এই যে ব্রেন ভরা, আমাদের খুঁজতে হবে কাজ যদি আমরা পাই, ব্রেন ফাংশন, এগুলো তো আমরা পাচ্ছি, এগুলো পাচ্ছি, কিন্তু দ্রুত কাজ করে এই বিষয়টা পাওয়া যাচ্ছে কিনা একটু ভালো করে খুঁজে দেখি। কারণ ব্রেনের কাজ সব জায়গায় ছড়ায় ছিটায় আছে। মেক ডিসিশন, ওকে, এফিশিয়েন্টলি, সো ইট ইজ, ওকে, এই শব্দটা আমরা পাইছি। অলরাইট, তাহলে এইখানে থাকা উচিত। দেখি আমরা পরে অংশটা, ব্রেন আছে। ওকে, the first thing to realize is that the brain suffers from limited resources. Okay, আমরা এখনো পাই না যে দ্রুত কিভাবে কাজ করে। It has a fixed energy budget about the same as a 40 watt light bulb. ওকে, এটা একটা ভালো ইনফরমেশন যে ব্রেনের এনার্জি 40 ওয়াট লাইট বাল্বের মতো। So it has evolved to work as efficiently as possible, কিন্তু কেন এফিশিয়েন্টলি কাজ করতে পারে এই বিষয়টা এখনো পাইনি। দিস ইজ হোয়াই মোস্ট পিপল আর ইম্পিডেড ফ্রম বিং আইকনক্লাস। এই যে এফিশিয়েন্টলি কাজ করার বিষয়টা এখানেই হচ্ছে, ইম্পিড মানে কি জানো, বাধাগ্রস্ত হওয়া। এই যে বেশিরভাগ লোক আইকনক্লাস হয়েছে বাধাগ্রস্ত কেন হয়, তারা জলদি কাজ করতে পারে না, দ্রুত কাজ করতে পারে না। ওকে, ফর এক্সাম্পল হোয়েন কনফ্রন্টেড উইথ ইনফরমেশন স্ট্রিমিং ফ্রম দ্য আইস, একটা বিষয় বলতেছে যে চোখ থেকে ইনফরমেশন যখন নিতে হয়, দ্য ব্রেন উইল ইন্টারপ্রিট দিস ইনফরমেশন ইন দ্য কুইকেস্ট ওয়ে, এখানে আবার জলদি বিষয়টা পাইছি, quickest way possible. Thus, it will draw on both past experience and any other source of information. Draw on মানে কি, ডেকে নিয়ে আসা বা কোনো কিছুর সোর্স হিসাবে ব্যবহার করা, মানে কল করা। I hope you guys understand. সোর্স হিসাবে ব্যবহার করে কি, both past experience and any other source of information, such as what other people say to make sense of what it is seeing. তো অনেক বড় একটা জিনিস পড়া লাগছে আমাদের এখানে। এরকম মাঝে মাঝে হইতে পারে, সবসময় তো আর দুধ ভাত দেওয়া থাকবে না। অনেক বড় একটা বিষয় পড়তেছে, বাট এখানে আমরা কি কি পাইলাম? এখানে আমরা পাইলাম যে এটা কাজ করে, ঠিক আছে, এফিশিয়েন্টলি। তারপর মানুষ হচ্ছে ইম্পিডেড কেন, কারণ আইকন ক্লাস হইতে পারে না, কারণ এই যে দ্রুত কাজ করতে পারে না এই জন্য। বাট এটা আমাদের বিষয় না, বিষয় হচ্ছে এখানে যে ইনফরমেশন স্ট্রিমিং ফ্রম দ্য আইজ, যে একটা কাজের বিষয়, এটা দ্রুত করে, ইন্টারপ্রিট দ্রুত করে, এবং এইভাবে সে পূর্বের এক্সপেরিয়েন্স নিয়ে আসে এবং যা দেখতেছে সেগুলোরে মেক সেন্স করার জন্য। আচ্ছা, অনেকগুলো বিষয় পাইছি এখানে, স্পেসিফিক কোনো কারণ আমাদের এখানে বলা হয়নি, স্ট্রেট ফরওয়ার্ড। সো এটার মেক সেন্স করার জন্য এরকম হবে মাঝে মাঝে, তুমি এমসিকিউ যখন সলভ করতেছো, দেখবা যে যখন পড়তেছো ইটস নট মেকিং সেন্স, বাট ইট উইল ডু তুমি যখন হচ্ছে অপশনগুলো পড়বো গিয়ে। লেটস রিড দ্য অপশন ফার্স্ট। আইস সম্পর্কে বলছে কুইকলি, আইস কুইকলি ইউজ করে না, না না না। এই যে একটা বিষয় এখানে আমি বলে রাখি,
কিওয়ার্ড দেখলেই হচ্ছে এক্সাইটেড হয়ে যাইবা না, এটা আমরা এক্সাইটেড হই মোস্ট অফ দ্য টাইমস, আমরা এক্সাইটেড হই। এই যে বলছে আইজ রে কুইকলি ইউজ করে, এই কথা কি বলছে এখানে? আমরা যাই তো একটু গিয়ে দেখি সে আইজের বিষয়ে কি বলছে। বলছে when confronted with information streaming from the eyes, the brain will interpret this information in the quickest way. সে আইজ থেকে, চোখ থেকে যে ইনফরমেশনটা পাবে সেটারে ইন্টারপ্রিট করবে, অনুবাদ করবে, বুঝতে চেষ্টা করবে কুইকলি। তাহলে সে ইনফরমেশনটা কুইকলি বুঝতে চেষ্টা করতেছে, চোখকে কুইকলি ব্যবহার করতেছে। ওকে, the thin line between right and wrong, so you have to be really very careful. সো না, সে আইজ ব্যবহার ইন্টারপ্রিট ডাটা লজিক্যালি, এই যে ইন্টারপ্রিট ডাটার জায়গায় ইনফরমেশন, সরি ইনফরমেশনের জায়গায় ডাটা দিছে, এখানে যদি কুইকলি হয়ে যেত আনসারটা হয়ে যেত, বাট এখানে লজিক্যালি বলছে। আমরা লজিকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এখানে, আমাদের সম্পর্ক হচ্ছে দ্রুত কেন বা কীভাবে এটা কাজ করে। ইট জেনারেটস ইটস ওন এনার্জি, এনার্জি সম্পর্কে বলছে, কিন্তু এটা কি নিজের এনার্জি নিজে জেনারেট করে, এই বিষয়টা আছে কি না? লেটস গো ব্যাক। এটা করতে পারো তুমি, পেছনে যাইতে পারো, নো প্রবলেম। এনার্জি সম্পর্কে বলছে কি, ইট হ্যাজ এ ফিক্সড এনার্জি বাজেট, এতটুকু বলছে। এর মানে যদি তুমি ধরে নাও যে সে নিজের এনার্জি নিজে প্রডিউস করে, তাহলে তুমি বোকা। ওকে, এই যে কিওয়ার্ড দেখে এগেইন ডোন্ট গেট এক্সাইটেড, তাহলে এই কোয়েশনটা আসলেই একটু কঠিনের কাতারে পড়বে, ইফ ইউ ওয়ান্ট টু সে সো। সো এইখানেও এনার্জি নিজে প্রডিউস করে কিনা এর কোনো মেনশন নাই, তার এনার্জি ফিক্সড এতটুকু বলা হয়েছে। তাহলে তিনটাই যদি ভুল হয়, 4 নাম্বারটা কারেক্ট। ওকে, অটোমেটিক্যালি কারেক্ট, প্রসেস অফ প্রসেস অফ এলিমিনেশন দ্বারা। নাও কি বলছে 4 নাম্বারটা? ইট রিলাইজ অন প্রিভিয়াস ইভেন্টস, এই প্রিভিয়াস ইভেন্টসের উপরে নির্ভর করে। এটা কি প্রিভিয়াস ইভেন্টসের উপর নির্ভর করে? পাস্ট এক্সপিরিয়েন্স নিয়ে বলা হয়েছে, যাও তো বলছে কি, ডাজ ইট উইল ড্র অন দ্য পাস্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড এনি আদার সোর্স অফ ইনফরমেশন দ্য এবং এগুলোরে মেক সেন্স করবে। সো ব্রেন কুইকেস্ট ওয়েতে কীভাবে কাজ করে, যে ইনফরমেশন আর চোখে দেখলো সেটারে সে পাস্ট ইনফরমেশনের সাথে, পাস্ট এক্সপিরিয়েন্সের সাথে কম্পেয়ার করবে এবং এটার মেক সেন্স করার চেষ্টা করে। তো ইউসি তুমি যদি, আমি আবারও বলবো, এই যে ডি অপশনটা কেন কারেক্ট, এটা যদি তুমি বুঝতে নাও পারো, ডোন্ট ওয়ারি, উপরের তিনটাতে কারেক্ট নয় সেটা তো বুঝতে পারছো, দ্যাট উইল ডু। মুভিং অন, আমি বেশি কথা বলতেছি আজকে। কোয়েশ্চন নাম্বার 30, দ্য রাইটার সেজ দ্যাট পারসেপশন ইজ, তার মানে রাইটারের মতে পারসেপশন জিনিসটা কি? তো অল উই হ্যাভ টু ডু ইজ টু ফাইন্ড পারসেপশন। লেটস গো অ্যান্ড ফাইন্ড পারসেপশন। ওকে, আগেটা যেখানে পাইছি এখানে, এই যে পারসেপশন শব্দটা এখানে আছে, পারসেপশন এখানে পারসেপশন ইজ নট সিম্পলি, তার মানে এখানে পারসেপশন কি এই বিষয়টা বলছে। তাহলে আমার তো এখানে আনসার হওয়া উচিত, বাট তুমি যদি চাও উপর সেন্টেন্সটা পড়তেও পারো, ডোন্ট নিড, অ্যাকচুয়ালি দরকার নেই, যেখানে যেটা বলছে এটাই পড়ো। তো আমরা শুরু করবো এখান থেকে, অ্যাকচুয়ালি পারসেপশন ইজ কি, পারসেপশনটা। ওকে, ও বাই দ্য ওয়ে, প্যাসেজ 3টা অ্যাকচুয়ালি রাইটারেরই মতামত, এখানে অন্য কোনো সায়েন্টিফিক কি বলে থিওরি নিয়ে এসে দেওয়া হয় না, এখানে রাইটার যা বলতেছে তাই। তো এই যে এখানে প্লেন এন্ড সিম্পল লেখা, যে পারসেপশন ইজ ডাটা, তার মানে রাইটার এটাই বলতেছে। ওকে, কথা বেশি হয়ে যাচ্ছে, মুভিং অন। Perception is not only simply a product of what your eyes or ears transmit to your brain. তাহলে পারসেপশন কি নয় সেটা আগে বলছে, কি নয় সেটা, ইটস নট অনলি সিম্পলি এ প্রোডাক্ট অফ হোয়াট ইউর, তোমার চোখ এবং কান ব্রেনে কি পাঠায় শুধুমাত্র সেটাই পারসেপশন নয়, তার মানে পারসেপশন এর চেয়েও বেশি কিছু। তাহলে কি, মোর দেন দ্য ফিজিক্যাল রিয়ালিটি অফ ফুটনস অর সাউন্ড ওয়েভস। ফুটন, এই যে আমরা চোখে যে আলো ফুটন আছে চোখে লাগে দেন আমরা দেখতে পাই, এই বিষয়গুলো তোমরা জানো। তাহলে ফুটনসের আর সাউন্ড ওয়েভসের ফিজিক্যাল রিয়ালিটির তুলনায় এটা মোর কি, এটা পারসেপশন ইজ এ প্রোডাক্ট অফ দ্য ব্রেইন, এটা ব্রেইনের একটা প্রোডাক্ট। মেক সেন্স না করলেও চলতেছে, বাট এতটুকু বুঝতে পারলা কিনা? বলছে পারসেপশন শুধুমাত্র তোমার চোখ আর কান, তোমার ব্রেইনের যা খাওয়ায় এইটা নয়, এটা শুধুমাত্র ফুটন আর সাউন্ড ওয়েভ এর বিষয় নয়, এটা মূলত কি, এ প্রোডাক্ট অফ ব্রেইন, ব্রেইন থেকে এটা উৎপন্ন হয়, ব্রেইনের একটা প্রডিউস এইটা। ওকে, দেখি আমরা কি বলে অপশনে গিয়ে, অপশনে গেলেই সব কিছু মেক সেন্স করতে লাগে, ডোন্ট ওয়ারি। Reuters says a perception is okay, a combination of photons and sound waves, এটা ক্লিয়ারলি বলছে যে এটা নয়,
ইটস নট অ্যাবাউট ফোটনস অ্যান্ড সাউন্ড ওয়েভ। সো এটা ক্লিয়ারলি না। তো এটা যদি তুমি ফোটন আর সাউন্ড ওয়েভ কিওয়ার্ড মিলসে থেকে দিয়ে দাও, তাহলে অ্যাগেন ইউ আর a stupid person. Moving on. A reliable product of what your senses transmit. এটা ক্লিয়ারলি বলছে। সেন্স বলতে কি, এই যে আইজ এবং ইয়ার্স, এটা ক্লিয়ারলি বলছে যে এটা নয়। আবার যাবো এখানে আমি, ইটস নট এ প্রোডাক্ট হোয়াট ইউর সেন্সেস ট্রান্সমিট। তোমার আইজ এবং ইয়ার কি ট্রান্সমিট করে, এটা নয়, সম্পূর্ণ উল্টো। তো এটা যদি তুমি দিয়ে দাও কারেক্ট, তার মানে তোমার চাইতে বোকা মানুষের দুনিয়াতে নাই। ও সরি গাইজ, তোমরা যারা এটার আনসার দিছো এরা আবার অফেন্ডেড হবে না, আমি তোমাদের বোকা বলিনি, আমি সরি। একটা অ্যাকচুয়ালি বলছে যে এটা দেওয়াটা বোকামি হবে। দ্যাটস ইট, ওকে। এ রেজাল্ট অফ ব্রেইন প্রসেস, ব্রেইনের প্রসেসের একটা রেজাল্ট, একটা প্রোডাক্ট, ব্রেইন প্রোডাক্ট বলছে। এটা হতে পারে, আমি জানি না। উইল কিপ দ্যাট ইন আওয়ার হ্যান্ড। আমরা হাতে কীভাবে লিখি, ইয়েলো করে? আচ্ছা, এটা ইয়েলো করে দিই, দাঁড়া। ওকে, এ প্রসেস উই আর ইউজুয়ালি কনসিয়াস অফ। না, এটা তো জীবনেও না। আমরা কনসিয়াস কি কনসিয়াস না এই বিষয়টা বলে না। তাহলে ক্লিয়ারলি এই যে ব্রেইন প্রোডাক্ট বলছে, তার মানে ব্রেইনের প্রসেসের ফলে যা উৎপন্ন হয় সেটাই। তো এটার একটু ঘুরায় বলছে, বাট এটা সহজ ছিল, এটা তোমাদের পারা উচিত ছিল। মুভিং অন, নাম্বার 31. According to the writer, an iconoclastic thinker. Iconoclastic thinker কি করে? ওকে, দেখে আসি কি করে iconoclastic thinker. Let's go. So, iconoclastic thinker. আর কোথায় যাবো আমরা? আমরা আই মিন লিটারালি আইকনক্লাস্টিক থিঙ্কার খুঁজতেছি, বাট আইকনক্লাস্টিক থিঙ্কারের তো দরকার নেই, আমরা আইকনক্লাস্ট পাইলেই তো হচ্ছে। মানে যারা আইকনক্লাস্ট তারাই তো আইকনক্লাস্টিক থিঙ্কার। তো এটা একটু ট্রিক করার জন্য বলছে, রাইট? সো তোমরা ট্রিকড হইবা না। তো এখানে আইকনক্লাস্ট আছে, এখানে আইকনক্লাস্ট আছে। তো কি বলতে যাচ্ছে অ্যাকচুয়ালি, আচ্ছা পড়লে হয়তো বোঝা যাবে। এখানেও পারসেপশন নিয়ে বলছে। পারসেপশন ইজ সেন্ট্রাল টু আইকনোক্লাজম, মানে আইকনোক্লাজম নিয়েই হচ্ছে পারসেপশনটা। আইকনোক্লাস্টস সি থিংস ডিফারেন্টলি, এই যে কী করে, এটাই তো আমরা চাচ্ছিলাম যে আইকনোক্লাস্টিক থিঙ্কাররা কী করে। সি থিংস ডিফারেন্টলি টু আদার পিপল। আচ্ছা, এটা তো আগে থেকেই জানি আমরা, প্রথমেই বলে দেওয়া হয়েছে। দেয়ার ব্রেইনস ডু নট ফল ইন্টু এফিসিয়েন্সি পিটফলস অ্যাজ মাচ অ্যাজ দ্য অ্যাভারেজ পিপলস ব্রেইন। তাহলে এটা এই যে পিটফল মানে হচ্ছে বাধার মুখে পড়ে না এরা। এফিসিয়েন্সি পিটফল, যে দ্রুত কাজ করতে গিয়ে যে বাধার সম্মুখীন এরকম পড়ে না, যেটা অ্যাভারেজ মানুষের ব্রেনটা পড়ে যায়, পিটফলে আটকে যায়। তারা কি করে আইকনক্লাস্ট এইদার বিকজ দে ওয়ার বর্ন দ্যাট ওয়ে, হয়তো তারা এভাবেই জন্মাইছে, অর থ্রু লার্নিং, অথবা শেখার মাধ্যমে কি করে তারা হ্যাভ ফাউন্ড এ ওয়েজ, তারা পদ্ধতি পেয়ে গেছে কিসের, টু ওয়ার্ক অ্যারাউন্ড মানে কোনো কিছু হচ্ছে স্কিপ করে যাওয়া, কোনো কিছুর ম্যানিপুলেট করা, বা কোনো কিছুর সহজ উপায় বের করা, এরকম। Have found ways to work around the perceptual shortcuts that plague most people. Perceptual shortcuts যেগুলো আছে, যেগুলা হচ্ছে মোস্ট পিপলরে প্লেগ করে, আক্রান্ত করে, সেটার ওয়ার্ক অ্যারাউন্ড করা। তার মানে কি, এটার একটা সলিউশন ওরা খুঁজে বের করছে, সেটা জন্মগতভাবেই হোক অথবা শিখে হোক। They found a way to work around the perceptual shortcuts that plague most people. Perception is something, ওকে, ওরা পারসেপশন আবার চলে গেছে, তো এখানে আমরা যাচ্ছি না। তাহলে এতটুকু অংশ আমাদের পড়লেই হচ্ছে, এইখান থেকে এতটুকু। The brains do not fall into efficiency pitfalls as much as average people's brain. Iconoclasts either because they were born that way or through learning have found ways to work around perceptual shortcuts. এই যে বুঝতে পারা যে বিভিন্ন শর্টকাট আছে, এগুলো যেখানে গিয়ে মোস্ট পিপল আটকে যায়, প্লেগ হয়, সেখানে তারা একটা ওয়ে বাইর করে ফেলছে। দ্যাটস ইট, ওকে। যাই আমরা অপশন, এগেইন হয়তো মেক সেন্স করতেছে না, বাট ওয়ান্স ইউ গো এন্ড রিড দ্য অপশনস ইট অল উইল ফল ইনটু প্লেসেস। সেন্ট্রালাইজেস পারসেপচুয়াল থিঙ্কিং ইন ওয়ান পার্ট অফ দ্য ব্রেন, এগুলো কোনো পাগলের প্রলাপ হবে, এগুলো কোনো কিছু নাই এখানে। অ্যাভয়েড কগনিটিভ ট্র্যাপস। কগনিটিভ ট্র্যাপস মানে হচ্ছে যে বুঝতে পারা, আর ট্র্যাপস মানে হচ্ছে বাধা বিপত্তি। আই মিন কগনিটিভ মানে হচ্ছে
জ্ঞান ভিত্তিক আর কি, আন্ডারস্ট্যান্ডিং এর, এই যে পারসেপশন। হ্যাঁ, কগনিটিভ মানে হচ্ছে জ্ঞান ভিত্তিক বা বুঝতে পারার বিষয়টা। ট্র্যাপস মানে কি, এই যে বিভিন্ন ট্র্যাপ থাকে, বাধা বিপত্তি, এইগুলো। তো এইটা একটা মেনশন আছে এখানে, আমরা যখন পড়লাম কোন জায়গাটাতে, সরি এখানে, যে ওয়ার্ক অ্যারাউন্ড পারসেপচুয়াল শর্টকাটস দ্যাট প্ল্যাগ মোস্ট পিপল। যে শর্টকাট বলতে হ্যাঁ এগুলোই বুঝেছে, ট্র্যাপগুলোরই বুঝেছে। তো এটা হতে পারে, আমি জানি না। লেটস কিপ ইট ইন ইওর হ্যান্ড। হয়ে গেল, হ্যাঁ এটারে। তো আমরা এটারে হাতে রাখবো, ইয়েলো। ওকে, তারপর কি, সরি গাইস, হ্যাজ এ ব্রেন দ্যাট ইজ হার্ডওয়্যার ফর লার্নিং, না এগুলো বলে নাই। হ্যাজ মোর অপরচুনিটি, এটা তো নাই। তো ক্লিয়ারলি এটা অপশন হচ্ছে বি, খুবই সহজ ছিল এটারে। তুমি যদি অ্যাগেন এটা যদি বুঝতে পারো না কীভাবে সঠিক হইলো, বাট বাকি তিনটা যে কারেক্ট না এটা তোমার ক্লিয়ারলি বোঝা উচিত। না হার্ডওয়্যার নিয়ে কিছু একটা তো আছে ওইখানে, আমার মনে হয় চোখে পড়ছে, বাট এটা যে আইকন ক্লাসটা ছিল না এটা আমি শিওর। বাট তারপর তোমাদের কনফিউশন দূর করার জন্য হার্ডওয়্যারের বিষয়টা কী যেন, এই যে এটা এখানে হার্ডওয়্যার শব্দটা আমার চোখে লাগছে। তো পারসেপশন ইজ নট সামথিং দ্যাট হার্ডওয়্যার ইনটু ব্রেন, এইটা বলছে। তার মানে কি, তার মানে কি অপশন 4 নাম্বার অপশনটা যে কোথায় দূর, যে দেয়ার ব্রেন হার্ডওয়্যার ফর লার্নিং, না এটা বলছে পারসেপশন যে হার্ডওয়্যার নয় ব্রেনের সাথে, এটা বলছে। তো এই যে এগেইন কিওয়ার্ড মিলে গেলেই ওয়ার্ড, তুমি যদি এখানে এই যে প্রথমে আমি কি বলছিলাম মনে আছে, যে আমরা অপশন পরে কিওয়ার্ডগুলো নিব না। তুমি যদি নিতা, দেখো কয়টা প্রশ্ন তোমার ভুল হতো। এই যে ফুটনস আর ওয়েভস ক্লিয়ারলি ছিল এখানে, রাইট? তুমি ফুটনস ওয়েভস দেখে এসে দিয়ে দিতা, আনসার ভুল হইতো। এই হার্ডওয়্যার শব্দটা ক্লিয়ারলি এখানে ছিল, তুমি এসে দিয়ে দিতা, আনসার ভুল হইতো। সো এজন্য প্লিজ ডু নট ডু দ্যাট, ফলো দিস ওয়ে, যেটা আমি এক্সপ্লেন করলাম এই মাত্র। এটা দ্যাটস দ্য অনলি ইফেক্টিভ ওয়ে টু সলভ মাল্টিপল চয়েস কোয়েশনস। I hope you guys understand. Moving on, we will move on to the next question, which is, let's see, of course, yes, no, not given. Now, there is a slight difference between true, false, not given and yes, no, not given, which is here. It says, do the following statements, মানে হচ্ছে এই যে স্টেটমেন্টগুলো, কোয়েশ্চেনগুলো, এগ্রি একমত হয় কার সাথে, উইথ দ্য ক্লেইমস অফ দ্য রাইটার ইন দ্য রিডিং প্যাসেজ 3। সো যেটা তারা জিজ্ঞেস করতেছে যে এই যে স্টেটমেন্টগুলো, এই যে কোয়েশ্চেনগুলো, এটা প্যাসেজের যে রাইটার আছে তার ক্লেইমের সাথে এগ্রি করতেছে কিনা, অর্থাৎ তার মতামতের সাথে এগ্রি করতেছে কিনা। অলরাইট, where in case of true, false, not given, সেখানে লেখা থাকে do the following statements agree with the a claim of the writer, লেখা থাকে না, লেখা থাকে the information of the reading passage 1 অথবা reading passage 2. So what I'm trying to say is true, false, not given এর ক্ষেত্রে আমরা সরাসরি ইনফরমেশন ম্যাচ করি, যে ইনফরমেশনটা প্যাসেজের মধ্যে দেওয়া থাকে, স্ট্রেট ফরওয়ার্ড। যদি যে ইনফরমেশনটা প্যাসেজে আছে সেটা যদি কোয়েশ্চেনের ইনফরমেশনের সাথে 100% ম্যাচ করে তখন আমরা এটাকে ট্রু বলবো। প্যাসেজের ইনফরমেশন যদি কোয়েশ্চেনের ইনফরমেশনের সাথে কন্ট্রাডিক্টরি হয় আমরা এটাকে ফলস বলবো, আর যদি কোনো কিছু বোঝা যায় না তখন এটাকে নট গিভেন বলবো। বাট হিয়ার মাই ফ্রেন্ডস ইজ নট দ্য সেম কেস। এখানে কোনো স্ট্রেট ফরওয়ার্ড ইনফরমেশন দেওয়া থাকবে না, এখানে আছে রাইটারের লেখা এবং সেই লেখার দ্বারা রাইটার কি বুঝাইতে চাইছে। সো এই জন্য হয় কি, ইয়েস নো নট গিভেন অনেক সময় আনসার করার জন্য বেশি অংশ পড়তে হয়। দেখা যায় যে প্যাসেজে একটা বড় অংশ পড়তে হয়, 3, 4, 5টা সেন্টেন্স পড়তে হয়, শুধুমাত্র এই কারণেই। কেন? আমরা রাইটারের ক্লেম বোঝার চেষ্টা করি যে সে এই লেখাটা দ্বারা কি বুঝাইতে চাইছে। সো সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে আমরা মিলাই দেখবো যে মিলতেছে কিনা। যদি মিলে ইয়েস, কন্ট্রাডিক্টরি হইলে নো, আর যদি কোনো কিছু বোঝা যায় না তখন নট গিভেন। ওকে, এটার উদাহরণ আমরা এখানে পেয়ে যাব। লেটস স্টার্ট ফ্রম দ্য কোয়েশ্চেন। নাও অফকোর্স আমি বলি প্রথমে কি প্যাসেজ ম্যাপিং করতে হবে, তাই না? প্যাসেজ ম্যাপিং করলে কি হয়, ইউ গেট অ্যান আইডিয়া যে প্যাসেজের কোন অংশটা থেকে এই কোয়েশনগুলো করা হয়েছে, এতে তোমার কিওয়ার্ড খুঁজে পাইতে সুবিধা হয়। অনেক সময় কিওয়ার্ড, সবগুলো কোয়েশনে কিওয়ার্ড তো সহজে পাওয়া যায় না, মাঝে মাঝে দেখা যায় একটা দুইটা অনেক কঠিন করে দিয়ে দেয়, লুকিয়ে রাখে, কিওয়ার্ড সিনোনিমস ইউজ করে। তো এজন্য তুমি যদি জানো যে এক্স্যাক্টলি হোয়ার টু লুক ফর, তখন
খুঁজে পাইতে সুবিধা হবে যদিও সিনোনিম দেওয়া থাকে। তো প্যাসেজ ম্যাপিংয়ের ক্ষেত্রে আমি বলছি আমরা নর্মালি নাম আর নাম্বার খুঁজবো। কেন? এগুলো চোখের মধ্যে পড়ে, প্যাসেজে থাকাইলে এগুলো দেখা যায়। তো আমরা দেখি কোনো নাম অথবা নাম্বার আছে কিনা। এক্সপোজার্স টু ডিফারেন্ট ইভেন্টস ফোর্স দ্য ব্রেইন টু থিঙ্ক ডিফারেন্টলি। সো ব্রেইনে তো ভরা, আর এখানে কোনো নামও নাই, বাট প্রথমটা থেকে একটা ওয়ার্ড তো নিতে হবে। আমি এই থিঙ্ক ডিফারেন্টলিটা নিলাম। ওকে, আর কিছু আইকনোক্লাস্ট, এটা ভরা। নিউ এক্সপেরিয়েন্স, এটা না থাকতে পারে। কোনো নাম আমরা পাচ্ছি না, তাই যেটা আমাদের জন্য সবচেয়ে সহজ হবে পাওয়া সেটাই আমরা নিচ্ছি। মোস্ট পিপল, এটা থাকতে পারে, পিপল থাকবে। ওকে, পিপল তো অনেক জায়গায় আছে, এটা খামাখা নিয়ে লাভ নেই। আইকনক্লাস্টিক ওয়ে, ওভারকাম ফিয়ার, এই শব্দটা হয়তো চেঞ্জ করা নাও থাকতে পারে, এটা আমি মোটামুটি শরীরটা থাকবে। এম্বারেসমেন্ট, রিলেভেন্ট, ফিয়ার অফ পাবলিক স্পিকিং, সাইকোলজিক্যাল ইলনেস, আমি জানি না, আমি স্পিকিং শব্দটা নিলাম। আচ্ছা, পাবলিক স্পিকিং শব্দটা নেই। তো এখানে খুব একটা নাই যে যে কিওয়ার্ডগুলো একদম দিয়ে দিছে, এরকম নাই। একটু কষ্ট হবে খুঁজে পাইতে, বাট কষ্ট নাও হইতে পারে, হুবহু যদি এরকম লেখা থাকে তাহলে তো আর কষ্ট হচ্ছে না। সো আমরা নাম অথবা নাম্বার পাইনি, বাট উই গট দ্য নেক্সট বেস্ট থিংস, যে অন্যান্য যে নামগুলো আছে এইগুলো, যেমন ফিয়ার, পাবলিক স্পিকিং, এই জিনিসগুলো। আমরা যাবো পেসেজ, আমাদের কাছে যা আছে তা নিয়েই লড়তে হবে। তো যেখানে হচ্ছে এমসিকিউ শেষ হয়েছে, এখানে এমসিকিউ শেষ হয়েছে, এর পরের থেকে আমার কাছে মনে হয় জিনিসগুলো থাকা হচ্ছে এই যে হুবহু দিয়ে দিছে, যদিও আমরা স্পেসিফিক কোনো নাম আর নাম্বার পাইনি, বাট যে জিনিসগুলো আছে এগুলো হুবহু দিয়ে দিছে। তো এখান থেকে শুরু হয়েছে আমার মতে। তারপরে আরও কী কী যেন পড়ছিলাম আমরা, মনে আছে? থিঙ্কিং মনে হয় কিছু একটা ছিল। ফিয়ার, এই যে ফিয়ার শব্দটা পাই গেছি। ফিয়ার কত নাম্বারে ছিল একটু দেখে আসি। ফিয়ারটা ছিল 35 নাম্বারে। তার মানে হচ্ছে, লেডিজ এন্ড জেন্টলম্যান, তার মানে হচ্ছে এই যে এখানে থেকে এই অংশটাতে হচ্ছে 3টা ইয়েস নট গিভেন আছে। ইউ সি দ্যাটস দ্য পাওয়ার অফ কি বলে প্যাসেজ ম্যাপিং। এখন তুমি এই জায়গাটাতে 3টা কোয়েশন আছে, চিন্তা করতে পারো তো কিওয়ার্ডগুলো কত বদলায় দিবে যে তুমি এইখানে হচ্ছে ভালো করে খুঁজলে পাইবা না। হ্যাঁ, আমি কি বিষয়টা বুঝতে পারছি? তো তুমি যদি প্যাসেজ ম্যাপিং করো তাহলে এই জিনিসটা হবে তোমার জন্য, তুমি জানবা যে এক্স্যাক্টলি কোন জায়গায় দেখতে হবে। ওকে, এই যে পাবলিক স্পিকিংও পাইছি, তার মানে শেষ। এটা কিন্তু লাস্ট কোয়েশন, তার মানে এই অংশটাতে হচ্ছে সবগুলো কোয়েশন দিয়ে দিছে। প্যাসেজ 3তে মাঝে মাঝে এরকম করে, ইয়াস নো নট গিভেনের ক্ষেত্রে দেখা যায় যে 2টা প্যারাগ্রাফের মধ্যে সবগুলো ইয়াস নো কোয়েশন দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা পাইলাম কোন জায়গায় দেখতে হবে, তাই তো? এখন একটা একটা করে কোয়েশন দেখে দেখে আমরা আসবো। নাম্বার 32, এক্সপোজার টু ডিফারেন্ট ইভেন্টস। এক্সপোজার মানে কি? সামনে নিয়ে আসা বা এনকাউন্টার করা বা মুখোমুখি হওয়া, বুঝা গেছে? ডিফারেন্ট ইভেন্ট, এটা বুঝতে পারতেছো? ভিন্ন ভিন্ন ইভেন্টের মুখোমুখি যদি হওয়া যায়, সেটা কী করে? ফোর্স করে, বাধ্য করে। কাকে? ব্রেনকে। কী করতে? টু থিঙ্ক ডিফারেন্টলি। তাহলে ডিফারেন্টলি চিন্তা করতে ব্রেনকে বাধ্য করে ভিন্ন ভিন্ন ইভেন্টে এক্সপোজারটা। আমি বুঝতে পারছি? তো আমাদের কিওয়ার্ড তো আমরা পাইয়ে ফেলছি, থিঙ্কিং ডিফারেন্টলি। এখানে স্ট্রেস ওয়ার্ডটা কি? কোন বিষয়টা চেঞ্জ হবে, রাইট? আমি বলছিলাম যে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, তারপর কিছু স্ট্রেস ওয়ার্ড যেমন অল দ্য পিপল, মোস্ট দ্য মোস্ট, অনলি, অ্যালোন, ফার্স্ট, ইউসি, এরকম ওয়ার্ডগুলো যেগুলো স্ট্রেস থাকে, খুবই জোর দেওয়া হয় যে শব্দগুলোতে, এরকম কিছু তো নাই এখানে। ডিফারেন্ট ইভেন্টস বলছে, তো এটা তো অ্যাডজেক্টিভ হবে না, এটা ইভেন্টসের অ্যাডজেক্টিভ, বাট এই অ্যাডজেক্টিভ চেঞ্জ হবে না। আমরা হয়তো এখানে শুধু এই ফোর্সটা নিব, যে এখানে একটা বার্ব হয়ে যাচ্ছে স্ট্রেস ওয়ার্ড, যে আসলে ফোর্স করতেছেই করতেছে না, বা ডিফারেন্ট ইভেন্টটাই হচ্ছে ব্রেইনের ডিফারেন্টলি থিঙ্ক করতে ফোর্স করতেছে কি না। যদি ফোর্স করে থাকে, আমরা যদি প্যাসেজটা পরে বুঝি যে ফোর্স করতেছে, তাহলে ট্রু হবে, ইয়েস হবে। যদি দেখি যে ফোর্স করতেছে না, তখন ন হবে। আর যখন কিছু বোঝা যাবে না, তখন নট গিভেন হবে। আমরা যাই গিয়ে দেখি কি করে। দ্য বেস্ট ওয়ে টু সি থিংস ডিফারেন্টলি মানে কি? যদি ডিফারেন্টলি থিঙ্ক করতে হয় তাহলে কী করতে হবে? টু আদার পিপল is to bombard the brain with things it has never encountered before. বুঝতে পারছি? তাহলে ভিন্ন ভিন্ন জিনিস দ্বারা এটা বম্বার্ড করতে হবে। বম্বার্ড করা মানে কি? একটার পর একটা ছুঁড়ে ফেলা। আই মিন, ওদের বলে না, যখন একটার পর একটা বম ফেলা হয়, এটাকে বলে বম্বার্ড, মানে একদম ঠাস ঠাস করে ফেলতেছে। সো এই যে বিভিন্ন জিনিস যেগুলো এনকাউন্টার, এই যে কী বলে এটা, এক্সপোজ করা, যেগুলো আগে এনকাউন্টার করে না, এরকম জিনিস যদি একটার পর একটা দিয়ে দেওয়া হয় ব্রেনকে, তখন কি হয়? এটা ডিফারেন্টলি চিন্তা করা যায়। আর কিছু আছে কিনা দেখি, নভেলিটি মানে নতুন জিনিস।
releases the perceptual process from the chains of past experience and forces the brain to make new judgments. বুঝতে পারছি, নতুন জিনিস দিলে এটা হচ্ছে পুরনো এক্সপিরিয়েন্সের পারসেপচুয়াল প্রসেসটা রিলিজ করে দেয় এবং ফোর্স করে ব্রেইনে নতুনভাবে জাজমেন্ট তৈরি করতে। তো ইউসি এইখানে সরাসরি কোনো ইনফরমেশন নাই যেটা ফোর্স করতেছে কি করতেছে না, কিন্তু তুমি যদি এই অংশটা পড়লে বোঝা যাবে যে তুমি নতুন জিনিস দিলে ব্রেইনরে, ডিফারেন্ট জিনিস যদি বম্বার্ড করো এটারে, তাহলে ইট উইল ফোর্স দ্য ব্রেইন টু মেক নিউ জাজমেন্ট, নতুন জাজমেন্ট করতে এটা ফোর্স করবে, অথবা ডিফারেন্টলি থিঙ্ক করা যায় এইভাবে। তো এই পুরো অংশটা পরে বোঝা যাচ্ছে যে এটা সত্য কথা, ভিন্ন ভিন্ন যদি ইভেন্টের এনকাউন্টার করা যায় ইট উইল ফোর্স দ্য ব্রেইন টু থিঙ্ক ডিফারেন্টলি। তো এইটাই হচ্ছে ট্রু ফলস নট গিভেন আর ইয়েস না নট গিভেনের মধ্যে পার্থক্য করা। সরাসরি আনসার থাকবে না, তোমাকে আনসার প্যাসেজের অংশটা পড়ে সেটা হচ্ছে বুঝে নিতে হবে। নাইস। পরের কোয়েশ্চনটা কি, আইকনোক্লাস্টরা আনইউজুয়ালি মানে অস্বাভাবিকভাবে বা সাধারণের চেয়ে ভিন্নভাবে, রিসিপটিভ মানে কি গ্রহণ করতে ইচ্ছুক এরকম, টু নিউ এক্সপেরিয়েন্স। তাহলে আইকনোক্লাস্টরা অস্বাভাবিকভাবে রিসিপটিভ নিউ এক্সপিরিয়েন্সের প্রতি, তার মানে নতুন এক্সপিরিয়েন্স ওরা চায়, দে ওয়ান্ট টু এক্সপিরিয়েন্স নিউ থিংস। তো এখানে কিওয়ার্ড তো আমরা পাইছি নিউ এক্সপিরিয়েন্স, আর আইকনোক্লাস্ট তো ভরপুর আছে। আমরা দেখবো তারা এই যে অ্যাডজেক্টিভটা রিসিপটিভ কিনা অথবা পুরো, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ দুইটাই, যে আনইউজুয়ালি রিসিপটিভ কি না। যদি আমরা প্যাসেজ পড়ে বুঝতে পারি যে তারা অস্বাভাবিকভাবে নতুন এক্সপিরিয়েন্স গ্রহণ করতে ইচ্ছুক, তখন আমরা ট্রু লিখবো, সরি ইয়েস লিখবো, অন্যথায় নো, আর যদি কিছু বোঝা যায় না নট গিভেন। তাহলে এখানে আমাদের স্ট্রেস ওয়ার্ড হচ্ছে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ দুইটাই। আমরা দেখবো আনইউজুয়ালি রিসিপটিভ কি না, শুধুমাত্র রিসিপটিভ হইলেও হচ্ছে না, সেটা আনইউজুয়ালি হতে হবে, অসাধারণভাবে। আমরা যাই আগেরটা যেখানে পাইছি এর পরে, খুবই অল্প একটা জায়গা আমাদের খুঁজতে হবে, তো খুব একটা কষ্ট হওয়ার কথা না। তাই আইকনোক্লাস্ট পাইছি এখানে এক্সট্রা অর্ডিনারি উইলিংনেস। এই যে দেখো, তো কিওয়ার্ডগুলা যদি তোমার সিনোনিমও ইউজ করে তোমার চোখে তখন এটা পড়বে। কেন পড়বে? কারণ এই যে জায়গাটা রেঞ্জটা সীমিত, তো তুমি জানো কোন জায়গায় দেখতে হবে। তো যে আনইউজুয়ালি রিসিপটিভের জায়গায় লেখছে তারা এক্সট্রা অর্ডিনারি উইলিংনেস এক্সপোজ টু ফ্রেশ অ্যান্ড ডিফারেন্ট নাইস। নতুন এক্সপিরিয়েন্সের জায়গায় লিখছে ফ্রেশ অ্যান্ড ডিফারেন্ট, মানে কি নতুন এবং ভিন্ন। নাইস, মনে হচ্ছে এটা ইয়েস হবে। তারপর আমরা সেন্টেন্সের শুরু থেকে পড়ব। সাকসেসফুল iconoclasts have an extraordinary willingness to be exposed to what is fresh and different. তো তাদের এই এক্সট্রাঅর্ডিনারি উইলিংনেসটা আছে, তারা আনইউজুয়ালি রিসিপটিভ এমন জিনিসের প্রতি যেটা ফ্রেশ অ্যান্ড ডিফারেন্ট, অর্থাৎ নতুন এক্সপেরিয়েন্স। নাইস, খুব সুন্দর করে লিখছে এটা। প্যাসেজ 3টা এই জন্য আমার ভালো লাগে, এখানে লেখার স্টাইলটা খুবই সুন্দর, বিভিন্নভাবে সেন্টেন্সগুলো বলে এবং এগুলো আমি রাইটিংয়ে ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করি, তোমরাও করবা, দ্য ওয়ে অফ সেইং ডিফারেন্ট থিংস। তো এটা অবশ্যই ইয়াস হবে। নাইস, পরের কোয়েশনে চলে যাব। মোস্ট পিপল আর টু শাই টু ট্রাই ডিফারেন্ট থিংস। এখানে এগেইন আমাদের এইটা ডিফারেন্ট থিংসটা নিতে হবে কিওয়ার্ড হিসেবে, যদিও এটা খুব একটা অবভিয়াস কিওয়ার্ড না, বাট কারণ এই যে বললাম না রেঞ্জটা সীমিত, তুমি খুঁজে পাবা। আর আমাদের স্ট্রেস ওয়ার্ড হচ্ছে এখানে বললাম না ওই যে মোস্ট, অনলি, অ্যালোন, ব্লা ব্লা ব্লা, এগুলো এখানে মোস্ট শব্দটা আছে। তো আমরা দেখবো যে মোস্ট পিপল কিনা, এটা একটা স্ট্রেস ওয়ার্ড। আরেকটা স্ট্রেস ওয়ার্ড হতে পারে অ্যাডজেক্টিভটা এই যে টু শাই কিনা। তো এখানে স্ট্রেস ওয়ার্ড হচ্ছে দুইটা, রাইট? দুইটা শব্দ দ্বারা এখানে কোয়েশ্চনটারে ফেঁসা দিতে পারে। আমরা দেখবো কি একটা হচ্ছে মোস্ট পিপল শাই কিনা ডিফারেন্ট জিনিস চিন্তা করতে, ডিফারেন্ট জিনিস ট্রাই করতে, অথবা মোস্ট পিপল আসলে শাই কিনা, এটা অর্থাৎ দুইটাই, অর্থাৎ এটা মোস্ট পিপল কিনা অথবা টু শাই কিনা, যে কোনো একটা হচ্ছে চেঞ্জ হবে। লেটস গো দেয়ার। এটা যদি বুঝে ফেলতে পারো যে কোনটা স্ট্রেস ওয়ার্ড, আই মিন কোন শব্দটা বদলাইতে পারে প্যাসেজে এসে, তখন তোমার জন্য আনসারটা খুঁজে পাওয়া এবং সঠিক আনসার ডিটারমাইন করা দুইটাই সহজ হয়ে যায়। ডিফারেন্ট পাইছি আমরা, ডিফারেন্ট এখানেই হওয়া উচিত, কারণ বললাম না যে এক অল্প জায়গার মধ্যে সব কিছু, এই যে মোস্ট পিপলও দিয়ে দিচ্ছে, তার মানে মোস্ট পিপল আছে, তখন শুধু আমরা দেখবো যে এটা শাই কি শাই নয়। আচ্ছা, সেন্টেন্সের শুরু থেকে পড়তে হবে। অবজারভেশন অফ iconoclast shows, কি শো করে, দ্যাট দে এমব্রেস নভেলিটি। এই দে বলতে iconoclastকে বুঝাইছে। iconoclast নভেলিটি মানে নতুনত্ব তারা এমব্রেস করে, তারা সাদরে গ্রহণ করে এটারে। হোয়াইল যখন মোস্ট পিপল অ্যাভয়েড থিংস দ্যাট আর
ডিফারেন্ট, বেশিরভাগ মানুষ ডিফারেন্ট জিনিসগুলো অ্যাভয়েড করে না। এইটা দেখা হচ্ছে নেচে নেচে নো সরি ইয়েস দিয়ে দিবা না। এখানে কি বলছে বোঝার চেষ্টা করো। এখানে বলছে যে বেশিরভাগ মানুষ ডিফারেন্ট থিং অ্যাভয়েড করে, এটা ঠিক আছে, কিন্তু কোয়েশনে কি শুধু এটা বলছে? কোয়েশনে বলছে বেশিরভাগ মানুষ এটা অ্যাভয়েড করে, ঠিক আছে, কিন্তু কারণ হইল এরা টু শাই, এরা লজ্জা পায়। কি বুঝতে পারছি? তাহলে প্যাসেজে কি এটা বলছে এরা লজ্জা পায় নাকি কি করে, ভয় পায়? এটা কি বলছে? শুধু বলছে যে অ্যাভয়েড করে, কিন্তু কেন অ্যাভয়েড করে, আর কি লজ্জা পায় নাকি ভয় পায় নাকি অন্য কিছু, এর কিছু লেখা নাই। তাহলে এই যে বেসিকে চলে যাবা, প্রশ্ন করবা এটা ইয়েস লেখার মানে কি। ইয়েস লেখার মানে হচ্ছে বেশিরভাগ মানুষ লজ্জা পায় ডিফারেন্ট জিনিস ট্রাই করতে। এটা কি বলছে প্যাসেজে? বলে নাই, তাহলে ইয়েস বলা যাবে না। আবার কি ন বলা যাবে? ন বলার মানে কি? বেশিরভাগ মানুষ লজ্জা পায় না, এটাও তো বলে নাই। তাহলে যেখানে ইয়েসও বলা যাবে না, নো বলা যাবে না, সেখানে আমরা কি বলবো? মনে আছে কি বলবো? নট গিভেন। নাইস। নাম্বার 35, if you think in an iconoclastic way you can easily overcome fear. তুমি যদি আইকনোক্লাস্টিক ওয়েতে চিন্তা করো, অর্থাৎ আইকনোক্লাস্টিক ওয়েতে চিন্তা করার মাধ্যমে ফিয়ার ওভারকাম করা যায় এবং ইজিলি ওভারকাম করা যায়। তো আমরা এটা দেখবো যে ইজিলি ওভারকাম করা যায় কি না। দ্যাটস ইট। যদি ইজিলি ওভারকাম করা যায় তাহলে ইয়েস, যদি করা যায় না তাহলে নো। লেটস গো দেয়ার। আমরা ফিয়ার পাইছিলাম, এই যে ফিয়ার, এর আগে কি ফিয়ার আছে? এখানেও ফিয়ার আছে, তাহলে মানে উপরে সেন্টেন্সটাও পড়তে হবে। Let's start from the top. The problem with novelty, however, is that it tends to trigger the brain's fear system. বুঝা গেছে এই অংশটুকু? নভেলিটির সমস্যাটা হচ্ছে এটা ব্রেইনের ফিয়ার সিস্টেমকে ট্রিগার করে। ওকে, তারপরে কি? ফিয়ার ইজ এ মেজর ইম্পেডিমেন্ট, মানে হচ্ছে বাধা, টু থিঙ্কিং লাইক অ্যান আইকনোক্লাস্ট অ্যান্ড স্টপস দ্য এভারেজ পারসন ইন হিজ ট্র্যাক্স। তো কোয়েশনে বলছে যে আইকনোক্লাস্টিক ওয়েতে চিন্তা করলে ফিয়ার ওভারকাম হয়ে যাবে, তাই না? কিন্তু এখানে পুরো উল্টো বলতেছে। এখানে কি বলতেছে? যে ফিয়ারটা হচ্ছে সবচেয়ে বড় বাধা আইকনোক্লাস্টিক ওয়েতে চিন্তা করার জন্য, পুরোপুরি উল্টো। তো যখন এরকম হবে একদম কন্ট্রাডিক্টরি, তখন আনসার হবে নো। নাইস, এই তো পারতেছো, সহজ না, এত কঠিনও না অ্যাকচুয়ালি। নাম্বার 36, when concern about embarrassment matters less, খুব সুন্দর একটা জিনিস বলছে। এম্বারেসমেন্ট বিষয়ে যদি তুমি খুব একটা উদ্বিগ্ন না হও, এটা যদি খুব একটা গুরুত্ব বহন না করে, আদার ফিয়ার্স বিকাম ইররিলেভেন্ট, অন্য ফিয়ারগুলো ইররিলেভেন্ট হয়। তার মানে ফিয়ারের প্রকারভেদ আছে, তাই না? তো এইটা আমরা কিওয়ার্ড হিসাবে নেব যে অন্য প্রকারের ফিয়ার সম্পর্কে কোন জায়গায় বলছে। আর এখানে কি বলছে? when concern about embarrassment matter less, এম্বারেসমেন্ট শব্দটা নেওয়া যায়। তো কোয়েশনটা আগে বুঝো গাইস, যে এম্বারেসমেন্টটা যদি কম গুরুত্বপূর্ণ হয় তোমার কাছে, অন্য ফিয়ারগুলা ইররিলেভেন্ট হয়ে যায়। বুঝা গেছে? তো এটাই আসলে পার্থক্য এই যে এক্সট্রোভার্টস আর ইন্ট্রোভার্টসদের মধ্যে। এক্সট্রোভার্টসরা কি বলে, কি করে? ওরা এম্বারাসমেন্ট নিয়ে এত বেশি চিন্তিত নয়, রাইট? তো অন্যরা কি বললো, কি চিন্তা করলো, দে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দোজ থিংস। বাট ইন্ট্রোভার্টরা এইটাই চিন্তা করে করে মারা যায়। তো এটাই বলছে যে তুই এই ভয়টা যদি কাটাই উঠতে পারো এম্বারেসমেন্টের, তাহলে অন্য যে ভয়গুলো আছে এটা তেমন একটা সমস্যা নয়। আমরা যাই পেসেজে। টাইপ অফ ফিয়ার পাইছি এখানে, এখানে আনসারটা থাকা উচিত। দেখা যাক। দেয়ার আর মেনি টাইপস অফ ফিয়ার, এই যে একটার পর একটা দিয়ে দিছে, এরকম যদি দিয়ে দেয় কোয়েশ্চেনে তো বেঁচে গেলা। আর পেসিসটিতে এটা হয় অনেকবারই আমি দেখছি, একসাথে সবগুলো কোয়েশনকে দিয়ে দেয়, তুমি খুঁজে পাও কিনা সেটা হচ্ছে বিষয়। অলরাইট, সো দেয়ার আর মেনি টাইপস অফ ফিয়ার, অনেক ধরনের ফিয়ার আছে, বাট দ্য টু দ্যাট ইনহিবিট আইকনোক্লাস্টিক থিঙ্কিং অ্যান্ড পিপল জেনারেলি ফাইন্ড ডিফিকাল্ট টু ডিল উইথ আর ফিয়ার অফ আনসার্টেনিটি অ্যান্ড ফিয়ার অফ পাবলিক রিডিকুল। এই যে এম্বারেসমেন্টের বিষয়টা আমরা পাইছি। বলছে যে দুই ধরনের ফিয়ার হচ্ছে সবচেয়ে কঠিন, একটা হচ্ছে ফিয়ার অফ আনসার্টেনিটি, আর একটা হচ্ছে ফিয়ার অফ রিডিকুল। দিস মে সিম লাইক ট্রিভিয়াল ফোবিয়াস, বাট ফিয়ার অফ পাবলিক স্পিকিং চলে গেছে আমরা পরে একদম শেষের কোয়েশ্চেনে। তার মানে এখানে কি আমরা বুঝতে পারলাম যে অন্য ফিয়ারগুলো ইররিলেভেন্ট হয় কি হয় না? শুধুমাত্র বলছে অনেক ধরনের ফিয়ার আছে, তবে এই দুইটা হচ্ছে সবচেয়ে কঠিন, মোস্ট ডিফিকাল্ট টু ডিল উইথ। তার মানে আমাদের কোয়েশ্চনে যা বলতেছে
যে এম্বারেসমেন্টটা কম ম্যাটার করলে বেশি ম্যাটার করলে কি হয় না হয়, আর কিচ্ছু এখানে নাই, দেন ইটস সিম্পলি নট গিভেন। বুঝা গেল কেন এটা নট গিভেন? ওকে, make sure that you understand, guys. If you do not, then uh, don't be embarrassed to write a comment below. ওকে, কারণ আমার ভিডিওর একমাত্র অবজেক্টিভই হচ্ছে এটা, যে কারণ আনসার তো দেওয়াই আছে কেমব্রিজের বইতে, তো কেন এটা আনসার হলো এটা এক্সপ্লেন করা হচ্ছে আমার দায়িত্ব। তো আমি হোপফুলি আমি করতে পারতেছি, বাট যদি কোনো জায়গায় হচ্ছে থেকে যায় অল্প স্বল্প আমাকে বলবা, অবশ্যই আমি সেটাকে এক্সপ্লেন করে দরকার হলে আরেকটা ভিডিওই বানাবো। অলরাইট, নাম্বার 37, দ্য লাস্ট ওয়ান, ফিয়ার অফ পাবলিক স্পিকিং, যেটা আমরা দেখলাম এখানে কি বলছে, ইজ এ সাইকোলজিক্যাল ইলনেস। তো এটা স্ট্রেট ফরওয়ার্ড, আমরা দেখবো যে এটা যে পাবলিক স্পিকিংয়ের যে ভয়টা এটা মানসিক রোগ কি না, দ্যাটস ইট, এইটা আমরা দেখবো, এটা আমাদের স্ট্রেস ফরওয়ার্ড, এটা সাইকোলজিক্যাল ইলনেস কিনা, as simple as that. Okay, public speaking. So, but fear of public speaking, which everyone must do from time to time, যেটা প্রত্যেককেই কোনো না কোনো সময় স্পিকিং করতে হয় এবং এটা একটা ভয়, afflicts 1/3 of the population. এটা 1/3 লোককে হচ্ছে এফেক্ট করে বা হচ্ছে কি আটকায় দেয় বা ক্ষতি করে এরকম আর কি। না, পাবলিক স্পিকিংটা 1/3 অফ দ্য পপুলেশনের সমস্যা, 1/3 অফ দ্য পপুলেশন এটা দ্বারা আক্রান্ত হয়। এখন আমরা পাই না যে এটা সাইকোলজিক্যাল ইলনেস কিনা। দিস মেক্স ইট টু কমন টু বি কনসিডার্ড এ মেন্টাল ডিসঅর্ডার। নাও এইটা যখন দেখবা তোমরা কি করবা জানো, একদম নেচে নেচে গিয়ে এটারে ইয়েস দিয়ে আসবা, কারণ কি এখানে বলছে যে এটা কমন টু বি কনসিডার্ড মেন্টাল ডিসঅর্ডার, কিন্তু 2.2 এটা কি তোমাদেরকে শেখাইছেন স্কুলে? আমাদেরকে শিখাইছেন। কি শিখাইছিলেন জানো? সুন্দর একটা জিনিস আসছে যখন এক্সপ্লেন করে দেই, হ্যাঁ মনে রাখবা। 2.2 যদি থাকে, এটাকে যদি নেগেটিভলি লিখতে হয় সেম সেন্টেন্সে, তখন আমরা ইউজ করি সো দ্যাট ক্যান নট। ওকে, তো সেম জিনিস সেম সেন্টেন্সটারে পজিটিভলি লিখতে হইলে আমরা 2.2 লিখি, আর নেগেটিভলি লিখতে হইলে আমরা দ্যাট ক্যান নট লিখি। তাহলে এখানে 2.2 স্ট্রাকচারটা ব্যবহার করছে, তাহলে এটা যদি আমরা দ্যাট লিখতে চাই তাহলে এটা হবে এরকম, দিস মেক্স ইট 2 এর জায়গায় সো কমন, তারপর এই 2 এর জায়গায় দ্যাট, তারপর ক্যান নট বি considered সরি কি লিখছি আমি, considered a mental disorder। তার মানে হচ্ছে যেটা দেখতে একদম সহজ সুন্দর মনে হয়েছিল, একটা পজিটিভ সেন্টেন্স মনে হয়েছে, একটা অ্যাকচুয়ালি পজিটিভের আড়ালে নেগেটিভ। এই যে 2.2 এটা একটা নেগেটিভ ফ্রেজ, রিমেম্বার দ্যাট। তার মানে এটা এত কমন যে এটারে আর মেন্টাল ডিসঅর্ডার 2 মানে বেশি পরিমাণে কমন, এটারে মেন্টাল ডিসঅর্ডার কনসিডার করা যায় না। অর্থাৎ সোজা ইংলিশে লেখলে হবে এরকম, এটা এত বেশি কমন, সো কমন দ্যাট এটা ক্যান নট বি কনসিডার এ মেন্টাল ডিসঅর্ডার। তার মানে যদিও হচ্ছে তোমরা ড্যাং ড্যাং করে এটারে ইয়েস লিখতে গেছিলা, বাট দেখা গেল যে এটা 2.2 কোথায় গেল, এটা অ্যাকচুয়ালি একটা নেগেটিভ শব্দ। তাই আমাদের আনসারটা হবে অ্যাকচুয়ালি নো, এটা এত কমন যে এটা ফিজিক্যাল ইলনেস বলে কনসিডার করা যাবে না, কিন্তু আমাদের কোয়েশনে বলছে যে করা যায়। সো দ্য আনসার উইল বি নো। নাইস অ্যান্ড বিউটিফুল গাইস, দুইটা টাইপ শেষ হয়ে গেছে, লাস্ট অ্যান্ড ফাইনাল টাইপ অফ কোয়েশন যেটা হচ্ছে সেন্টেন্স এন্ডিং। এটা একটু কঠিন, অ্যাকচুয়ালি যারা ইংলিশ পায় না তাদের জন্য এটা একটু বেশি কঠিন, কিন্তু তোমরা যারা ইংলিশ রিডিং পড়ে বুঝতে পারো তাদের জন্য এটা এত বেশি কঠিন কিছু নয়, কারণ কি এটা সিকোয়েন্স মেনটেন করে, একটা পর একটা আসে। কি বলে এটারে, এক্সেপশনস আছে, বাট এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল, এক্সেপশন কোনো এক্সাম্পল হইতে পারে না। তো এটাও যেহেতু হচ্ছে সিকোয়েন্স মেনটেন করে, আমরা একটু দেখি, আর এই ম্যাপিং করার দরকার নেই, রাইট আমার মনে হয়, কারণ প্যাসেজের একটু অংশই তো বাকি রয়েছে, কতটুকু, এই যে 2টা প্যারাগ্রাফই তো বাকি রয়েছে,
তো আমার মনে হয় এইখান থেকেই আনসারটা আছে। তো আমার মনে হয় না যে প্যাসেজ ম্যাপিং এখানে এক্সট্রা সময় আর লাগানো উচিত। আমরা যাই একটা একটা করে সলভ করার চেষ্টা করি। এটা সিকোয়েন্স মেনটেন করে, বাট কিপ দ্যাট ইন ইউর মাইন্ড যে ট্রুথ অফ নট গিভেনের মতো, যেমন সিকোয়েন্স মেনটেন করে এটা সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন, বাট মাঝে মাঝেই সিকোয়েন্স ব্রেক করে ফেলে। থিঙ্কিং লাইক এ সাকসেসফুল আইকনোক্লাস্ট ইজ ডিমান্ডিং। এটা ডিমান্ডিং, বুঝা গেছে? এটা ডিমান্ড অনেক বেশি। বিকজ, কেন, কারণ কি? তো এগুলোর আমরা অপশনের সাথে মেলানো উচিত। তো এই যে নেম ম্যাচিং যেরকম আমরা করছি বা হেডিং ম্যাচিং, সেমভাবে আমরা এখন এই অপশনগুলো পড়বো না, আমরা দেখে আসবো যে প্যাসেজে কী বলছে, কেন ডিমান্ডিং, তারপর এসে এটার সাথে মেলানোর চেষ্টা করব। সো থিঙ্কিং লাইক এ সাকসেসফুল আইকনোক্লাস ইজ ডিমান্ডিং বিকজ, এটা কেন ডিমান্ডিং? আমি মনে করি এই অংশটারেও নেওয়া যায়। থিঙ্কিং লাইক সাকসেসফুল আইকনোক্লাস, আমি জানি না কেমন থাকবে, লেটস সি। ডিমান্ডিং শব্দটা থাকা উচিত, হুবহু থাকে আর হচ্ছে সিনোনিম দেওয়া থাকে, যেভাবেই থাকে না কেন। অলরাইট গাইজ, তো খুঁজি আমরা সাকসেসফুল আইকনোক্লাসটা আমরা পাইছি না, এটা অনেক জায়গাতেই ছিল। সোশ্যাল ইন্টেলিজেন্স, ডিমান্ড শব্দটা দেখো তো কোথাও পাও কিনা। এই শব্দটা থাকা উচিত, হুবহু থাকুক আর অন্য কোনোভাবে থাকুক। সাকসেসফুল আইকনোক্লাস রেয়ার, এই যে মানে কি খুবই অল্প, যার কারণে যেগুলো রেয়ার তাদেরই ডিমান্ড বেশি। নাইস, তো এখানে থাকা উচিত এটা। সো এখানে কি বলছে, আমরা সেন্টেন্সে যদি শুরু থেকে পড়ি, আন্ডারস্ট্যান্ডিং হাউ পারসেপশনস becomes intertwined with social decision makings. Perception becomes intertwined মানে একটার সাথে একটা একদম পেঁচিয়ে যাওয়া with social decision making shows why successful iconoclasts are so rare. তাহলে কেন রেয়ার? কারণ যে সোশ্যাল ডিসিশন মেকিং আর পারসেপশন এই দুইটা ইন্টারটুইন হয়ে যায়। সিম্পল। তো এটা হচ্ছে খুঁজে পাওয়ার মাঝে, তুমি যদি খুঁজে পাও কোন জায়গায় আছে, তাহলে আনসার পাওয়া এত সহজ, এত কঠিন হবে না। এখন যাই আমরা দেখি সোশ্যাল কি বলছে, ভুলে গেছি কোথায়। সোশ্যাল ডিসিশন মেকিং আর হচ্ছে পারসেপশন, এগুলো কোন জায়গায় আছে? রিকোয়েস্ট বোথ পারসেপচুয়াল অ্যান্ড সোশ্যাল ইন্টেলিজেন্স স্কিল। আমার মনে হয় এইটাই 100%, আর কোন জায়গায় যাওয়া লাগবে না, যে পারসেপশন আর সোশ্যাল ইন্টেলিজেন্স স্কিলস আর ডিসিশন মেকিং, এখানে ইন্টেলিজেন্স স্কিল বলছে। বাকিগুলো দেখো তো কোনটা আশেপাশে যায় কিনা। ফোকাসেস অন গ্রুপ ডিসাইড, না। ওয়ার্কস ইন মেনি ফিল্ড, আর্টিস্ট, সায়েন্টিস্ট, না। লিভস ওয়ান ওপেন টু ক্রিটিসিজম, না। ইনভলভস আন্ডারস্ট্যান্ডিং হাউ অর্গানাইজেশনস ম্যানেজ পিপল, না, কিচ্ছু না, ইজি। তাহলে এইটাই সব থেকে বেশি মিলতেছে, রিকোয়ার্স বোথ পারসেপচুয়াল অ্যান্ড সোশ্যাল ইন্টেলিজেন্স স্কিল। তাহলে এটা আনসার হচ্ছে এ। খুব কঠিন লাগলো? কঠিন হবে না যদি তুমি আনসার খুঁজে পেয়ে যাও। আচ্ছা, পরেরটা দেখি। দ্য কনসেপ্ট অফ দ্য সোশ্যাল ব্রেইন ইজ ইউজফুল টু আইকনোক্লাস্ট বিকজ। সোশ্যাল ব্রেইনটা ইউজফুল কেন? সোশ্যাল ব্রেইন এটা খুবই ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ড, এটা থাকা উচিত যে এটা কেন আইকনোক্লাস্টের প্রতি ইউজফুল। ওকে, আমাদের কিওয়ার্ড হচ্ছে সোশ্যাল ব্রেইন, লেটস গো। এবং কারণটা খুঁজবো যে এটা আইকনোক্লাস্টের প্রতি কেন ইউজফুল। লেটস গো। আগেটা যেখানে পাইছিলাম এর পরেই হওয়া উচিত, বাট আমি জানি না এটা, কারণ এই দুইটা প্যারাগ্রাফ বাকি রয়েছে। প্রথমটা পাইলাম একদম এটা শেষের লাইনে, এই পুরো অংশটা কি বাদ যাবে? আই এম নট শিওর, বাট স্টিল আমরা প্রসেসটা মেনটেন করি, দেখি এখানে আছে কিনা আগে। সোশ্যাল ব্রেন, এখানে আমরা পাইলাম না, তাইলে আমরা উপরে যেতে পারি, গিয়ে দেখি কি অবস্থা। এখানে সোশ্যাল ব্রেন শব্দটা আছে কিনা, এই যে আমি পাইলাম সোশ্যাল ব্রেন, তার মানে এটা সিকোয়েন্স ব্রেক করছে, বাট খুব থ্যাঙ্কফুলি খুব একটা জায়গা বাকি ছিল না, সো আমাদের জন্য তেমন একটা সমস্যা হয়নি খুঁজে পাইতে। বাট নর্মালি এটা সিকোয়েন্স মেনটেন করে গাইজ, আমি আবারও বলতেছি। ইন রেয়ার কেসেস ইট উইল ব্রেক দ্য সিকোয়েন্স। ওকে, সেন্টেন্সটা শুরু থেকে পড়তে হবে। In the last decade, there has been an explosion of knowledge about the social brain and how the brain works when groups coordinate decision making. তো এই অংশটাই বলছে, শুধু কি বলছে যে লাস্ট ডিকেড একটা সোশ্যাল ব্রেন সম্পর্কে খুব একটা নলেজ বেড়ে গেছে মানুষের মধ্যে, এবং হাউ দ্য ব্রেন ওয়ার্কস when groups coordinate decision making. Neuroscience has revealed which brain circuits are responsible for functions like understanding what other people think, empathy, fairness and social identity. আমার মনে হয় এগুলো রিলেভেন্ট এখানে, তো এই অংশটাই আমরা নিব, নিয়ে দেখবো যে কোনটার সাথে মিলতেছে। যে ইন দ্য লাস্ট ডিকেড there has been an explosion of knowledge about the social brain and how the brain works when groups coordinate decision making.
গ্রুপরা যখন একসাথে ডিসিশন মেক করে তখন কীভাবে ব্রেন কাজ করে। তো দ্য কনসেপ্ট অফ সোশ্যাল ব্রেন ইজ ইউজফুল টু আইকনক্লাস্ট বিকজ ইট ফোকাসেস অন হাউ গ্রুপস ডিসাইড অন অ্যান অ্যাকশন। এইটা হুবহু দেওয়া আছে, বাট অন্যগুলো মিলে কিনা দেখি। ওয়ার্কস ইন মেনি ফিল্ড সাইন না, ওপেন টু ক্রিটিসিজম না, আন্ডারস্ট্যান্ডিং না, এটা একদমই না। তাহলে বি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, গ্রুপ কীভাবে কাজ করে এটার উপরই হচ্ছে ডিপেন্ড করে এটা কেন ইউজফুল। নাইস। তো এগেইন আমি বলতেছি, যদি তুমি লোকেট করতে পারো তাহলে তাহলে আনসার পাওয়া খুব একটা সমস্যা হবে না। আইকনক্লাস্ট আর জেনারেলি অ্যান অ্যাসেট বিকজ দেয়ার ওয়ে অফ থিঙ্কিং। তারপর কি, তো এখানে আমাদের কিওয়ার্ড অ্যাসেট শব্দটা হওয়া উচিত। আর কি, আর তো কিছু নাই এখানে। এটা কেন অ্যাসেট, তাদের ওয়ে অফ থিঙ্কিং কি হয় দেখা যাক। তো আমার মনে হয় এটা এইখান থেকে আসা উচিত। লেটস সি এখানে অ্যাসেট মেসে কোন শব্দ আছে কিনা। কি এখানেই তো থাকা উচিত অ্যাসেট। হ্যাঁ, ওকে, তো এটা আমরা শুরু থেকে পড়ি শব্দটা। রুলস আরন্ট ইম্পর্টেন্ট টু দেম। না সরি, এখানে iconoclast face alienation and failure, of course, but can also be a major asset to any organization. Alienation মানে হচ্ছে একা বোধ করা। এলিয়েন মানে কি জানো না, যে ভিন্ন গ্রহের প্রাণীর মনে হতে পারে তাদের, অন্যদের সাথে মিশতে পারতেছে না বা অন্যদের থেকে আলাদা তাদেরকে মনে হতে পারে এবং ফেইলও করতে পারে, বাট দে আর মেজর অ্যাসেট টু এনি অর্গানাইজেশন। ইট ইজ ক্রুশাল ফর সাকসেস ইন এনি ফিল্ড টু আন্ডারস্ট্যান্ড হাউ দ্য iconoclast মাইন্ড ওয়ার্কস। অন্য এই অংশটাতে পাইলাম, উপরের অংশটিকে একটু পড়বো। iconoclast create new opportunities in every area from artistic expression to technology to business. They supply creativity and innovation not easily accomplished by committees. আচ্ছা, এখানে এইটাই, এই যে আর্টিস্টিক এক্সপ্রেশন, টেকনোলজি, বিজনেস, এই জিনিসটাই বলছে এখানে এসা, যে ইন এনি ফিল্ড টু আন্ডারস্ট্যান্ড হাউ দ্য iconoclastic মাইন্ড ওয়ার্কস। ওকে, অপশনগুলো দেখলে হচ্ছে এটা মেক সেন্স করবে। মাঝে মাঝে এরকম হয় যে কোনো অপশন প্রথমে প্যাসেজ পরে বোঝা যায় না, পরে অপশন যখন মিলাইতে যাও দেখা যায় যে আচ্ছা 2 দিয়ে 4 মিলতেছে। ওয়ার্কস ইন মেনি ফিল্ডস বোথ আর্টিস্টিক, সায়েন্টিফিক, এই বিষয়গুলো ছিল, এটা আমরা হাতে রাখলাম। ওয়ান ওপেন টু ক্রিটিসিজম না, ইনভলভ আন্ডারস্ট্যান্ডিং অর্গানাইজেশন ম্যানেজ পিপল না। তাহলে এ বি সি এটা একদম সহজে দিয়ে দিচ্ছে আমাদেরকে। এটা বি ছিল, লিখে নেই। ওকে, আর এটা হচ্ছে সি। আই হোপ যে তোমরা বুঝতে পারছো এই সঠিক আনসারগুলোর পিছনে কারণ কি ছিল। আর যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। বাট দ্যাট ওয়াজ ইট, ক্যামব্রিজ 9 টেস্ট 2 প্যাসেজ 3। অবশ্যই সামনে আরও প্যাসেজ নিয়ে আসবো, আর কোন ক্যামব্রিজের কোন প্যাসেজটা তোমরা চাও সেটাও আমাকে জানাতে পারো। অবভিয়াসলি অগ্রাধিকার দিয়ে তোমাদেরকে আমি হয়তো সিরিয়াল ব্রেক করে হলেও একটা প্যাসেজ সলভ করে দেখাইতে পারি, নো প্রবলেম উইথ দ্যাট। আরেকটা প্যাসেজ নিয়ে আসবো, মেবি নেক্সটটা হবে ক্যামব্রিজ 9-এর টেস্ট 3 থেকে। আনটিল দেন, keep practicing, keep shining. I wish you all the best.